আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একদমই অন্যরকম। বাংলাদেশের ভয়ঙ্কর ক্রিমিনাল এক অন্ধকার জগতের অধ্যায়, যার নাম ছিল হান্নান। হ্যাঁ, অবশ্যই আপনারা তার নাম শুনেছেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আর অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। সে কে এই হান্নান, কি তার পরিচয়, কোথা থেকে সে এলো, আর কেনই বা তাকে জঙ্গি উপাধি দেওয়া হলো, এসব ঘটনা জানতে আজকের ভিডিওটি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ঢাকার মধ্যবাড্ডার আনন্দনগর ঝিলঘেরা নিরিবিলি একটি এলাকা। চারদিকে পানি, মাঝে মধ্যেই দু একটি বাড়ি চোখে পড়ে। সেই ঝিল এলাকায় দাঁড়িয়ে থাকা এক দোতলা বাড়িতে 2005 সালের 1 অক্টোবর ভোররাতে নামলো র্যাবের অভিযান। কেউ ভাবতেও পারেনি দেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি নেতাদের একজন সেখানে লুকিয়ে আছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই র্যাব সদস্যরা সেই বাড়ি থেকে একজনকে টেনে বের করে আনলেন। ছোটখাটো গড়ন, মুখে দাড়ি নেই, পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, সারা শরীর ভিজে, গা থেকে পানি ঝরছে টুপটুপ করে। পালানোর চেষ্টা করে ঝিলে লাফ দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রেহাই মেলেনি। এভাবেই ধরা পড়েন আব্দুল হান্নান মুন্সি, অর্থাৎ ভয়ঙ্কর জঙ্গি নেতা মুফতি হান্নান। 1999 সালে যশোরে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার পর থেকেই দেশের গোয়েন্দা সংস্থাগুলো বারবার যে নামটি শুনতে থাকে সেটিই ছিল মুফতি হান্নান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আফগানিস্তান যুদ্ধফেরত কিছু যুবক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের স্বপ্নে একের পর এক হামলা চালাতে চায়। এই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন হান্নান। হান্নানের জন্ম গোপালগঞ্জে। যশোরের গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তে পড়তেই 1987 সালে পাকিস্তানের করাচিতে উচ্চশিক্ষার জন্য নিউটাউন মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকেই তার জঙ্গিবাদে যাত্রা শুরু। আফগানিস্তানে তখন সোভিয়েত বিরোধী যুদ্ধ চলছিল। 1988 সালে পাকিস্তান আফগান সীমান্তে তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন এবং আহত হন। বাংলাদেশে ফিরে 1994 সালে যোগ দেন বারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশে। শুরুতে কোটালীপাড়া থানার প্রচার সম্পাদক হলেও সংগঠনে তার উত্থান হয় দ্রুতই। আফগান অভিজ্ঞতা, সামরিক প্রশিক্ষণ এবং দুর্ধর্ষ মানসিকতার কারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। দেশি বোমা থেকে শুরু করে পাকিস্তান থেকে গ্রেনেড আনা সব সিদ্ধান্তেই তার ভূমিকা ছিল মুখ্য। বাংলাদেশে বড় জঙ্গি হামলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি হান্নানের নেতৃত্বেই রচিত। উদীচী হামলা ছিল তার টেস্ট কেস। এরপর 7 বছরে তার পরিকল্পনায় 13টি হামলা হয়, যেখানে নিহত হন 101 জন, আহত হন আরও 600 মানুষ। কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভায় বোমা পুঁতে রাখার পেছনে ছিলেন তিনিই। গ্রেপ্তারের পর র্যাব 1 কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হলে হান্নান নিজেই জানালেন, 2000 সালের কোটালীপাড়া ঘটনার পর তিনি বেশ কিছুদিন চুপচাপ ছিলেন। তারপর দাড়ি কেটে ফেলেন, একের পর এক বাসা বদল করেন এবং ঢাকায় ভুয়া পরিচয়ে জামান নামে ঘুরে বেড়াতে থাকেন। গ্রেপ্তারের পর কথা বলেন তার স্ত্রী জাকিয়া পারভিন রুমা। সুন্দরী, শান্ত স্বভাবের রুমা বললেন, মাত্র 21 দিন আগে তারা আনন্দনগরের ওই বাড়িতে ওঠেন। ভাড়া ছিল 4000 টাকা। তাদের ছেলে শাহাবুদ্দিন নাসরুল্লাহর বয়স তখন 9, নুরুল্লাহর 5, মেয়ে নিশির 6 এবং ছোট নাজনীনের বয়স মাত্র 2 বছর। মুফতির স্ত্রী রুমা বর্তমানে গ্রামের বাড়িতেই থাকেন। জমির ফসল ওঠে, পুকুরে মাছ চাষ হয়, মুরগির খামার আছে এই পরিবারের। বড় মেয়ে নিশি স্কুল থেকে এসএসসি পাশ করেছে। ছোট মেয়ে নাজনীন পড়েছে স্থানীয় মহিলা মাদ্রাসায়। বড় ছেলে নাসরুল্লাহ যশোরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছোট ছেলে নুরুল্লাহ ঢাকা একটি মাদ্রাসায় পড়ালেখা করছে। মুফতির গ্রেপ্তারের পর রুমা জানিয়েছিলেন, স্বামী কারো সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। বাইরের কেউ তাদের বাসায় আসতে পারত না। শ্বশুরবাড়ির কে কোথায় থাকে সেটাও কাউকে জানানো নিষেধ ছিল। তার ধারণা ছিল স্বামী আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন বলে হয়তো এমন গোপনীয়তা, কিন্তু কখনো তিনি জিজ্ঞেস করেননি। মুফতি হান্নান 1993 সালে দেশে ফেরার পরের বছর মাগুরায় গিয়ে বিয়ে করেন সদ্য এসএসসি পাশ করা রুমাকে। 2000 সালে কোটালীপাড়া ঘটনার পর থেকেই হান্নান বাড়ির বাইরে থাকতে শুরু করেন। রুমা নিজে সন্তানদের নিয়ে গ্রামে ছিলেন। কখনো মাগুরা, কখনো খুলনা, এভাবে লুকিয়ে থাকার জীবন চলছিল মুফতির। গোপালগঞ্জে সাবান ফ্যাক্টরি, গাজীপুরে পোল্ট্রি খামার, রামপুরায় ইলেকট্রনিক্স দোকান, একাধিক ব্যবসা করে ব্যর্থ হওয়ার পর পরিবার নিয়ে তিনি বাড্ডার ওই বাড়িতেই ওঠেন। সন্তানদের কাছেও নিজের পরিচয় গোপন করেছিলেন তিনি। আফগান যুদ্ধে গুলিবিদ্ধ হাতের ক্ষতচিহ্ন ছেলেমেয়েরা দেখলে বলতেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। নিজের অতীত জীবনের কোনো ঘটনা স্ত্রী সন্তানদের জানাননি কখনো।
গ্রেপ্তারের পর হান্নানকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে মোট 400 দিন, যা দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ রিমান্ড। তিনি সব হামলার দায় স্বীকার করেন। তার বিরুদ্ধে 17টি মামলা হয়, যার 2টিতে ফাঁসির রায় আসে। 2017 সালের 12 এপ্রিল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কার্যকর করা হয় তার ফাঁসি। মুক্তির ফাঁসির পর থেকেই পরিবার গ্রামে অনেকটা একঘরে অবস্থায় আছে। গ্রামবাসী তাদের এড়িয়ে চলে। ঝিলের পচা পানি থেকে টেনে বের করা সেই মানুষটির ভোগান্তি পরিবার আজও ভুগছে। লুকানো সত্য থেকে বের হতে পারছে না তার পরিবারও। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য। আর যারা নতুন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।